জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকুল। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত, সাথে থাকবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, সাথে থাকবেন বিএনপি দলীয় সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা। ইয়াসিন আরাফাত প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি বলেছেন তিনি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা তারিখ ঘোষণা করবেন। দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন, এটা সরকার বুঝতে পেরেছে। গতকালই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষ করে জাতীয় পার্টির কাজী জাফর অংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের একথা বলেছেন। আজকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বললেন, আমরা জানতে পেরেছি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার কথা বলেননি প্রধান উপদেষ্টা। জাতি আসলে কার কথা বিশ্বাস করবে? প্রধান উপদেষ্টা নিজে তো জাতিকে কিছু বলেননি। আপনারা দুটি দল দুরকম কথা বললে দর্শকরা কি কোনটা বুঝে নেবে? আসলে সম্মানিত দর্শক শ্রোতা, আমার সাথে বিজ্ঞ আলোচক এবং যারা আমাদেরকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। দেখেন, যে 13টি রাজনৈতিক দলের সাথে বৈঠক হলো, তার আগের দিন 4টি রাজনৈতিক দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই সংক্রান্ত কোনো কথা না সরকারের তরফ থেকে কিংবা 4টি দলের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা তার পরের দিন দেখলাম সরকার কিছুই বলল না, কিন্তু এখানে একজন রাজনৈতিক দলের নেতা তিনি বললেন 4-5 দিনের মধ্যে এই ঘোষণা দিবেন। বিগত সময়ে আপনারা লক্ষ্য করেছেন লন্ডনে জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাতের পরে এপ্রিলের তারিখ ফেব্রুয়ারির মধ্যে চলে আসা নির্বাচনের, এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ করা। তো এখন যদি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা না করে আবার একতরফা একটা ডেট ঘোষণা করা হয়, লন্ডনের ঘটনার পরিপ্রেক্ষিতে যেরকম একটা রাজনৈতিক ধূম্রজাল তৈরি হয়েছে, আবার সেটি তৈরি হওয়ার আশঙ্কা আছে। আরেকটি বিষয় হচ্ছে, প্রধান উপদেষ্টা তো নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা না। নির্বাচনের তারিখ ঘোষণা করবেন নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনের প্রধান থাকেন তিনি করবেন। আর এখানে রাজনৈতিক দলের সাথে আলাপ হয়েছে, আমার ধারণা সম্ভবত যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য কিংবা বিবৃতি আমরা পাইনি, এটি তারা হয়তো সরকারের কাছে প্রত্যাশা করেছে যে রাজনৈতিক এই বিভিন্ন যে ডামাডোল চলছে, অস্থিরতা চলছে, নির্বাচনের সমাধান, যেটা বিএনপিরও কথা। তো আপনারা জানেন, যিনি বক্তব্য দিয়েছেন তিনি ওনারা বিএনপির সাথে নিয়মিত প্রেস ব্রিফিং অংশগ্রহণ করেন, কথা বলেন। বিএনপির ভাষাটা হয়তো তারা তুলে ধরার চেষ্টা করেছেন। সরকার যেহেতু এখনো বলেনি, আমার মনে হয় না যে 5 তারিখের আগে এরকম কোনো ঘোষণা আসতে পারে। আর যদি এসেও থাকে, অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে ঘোষণা করা উচিত, যাতে আবার নতুন করে ধূম্রজাল সৃষ্টি না হয় যে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই আপনি কিছু দলের সাথে কথা বলবেন। ইয়াসিন আরাফাত, পরবর্তীতে আপনার কাছে যখন প্রশ্ন করবে এই কথাটাও একটু বলবেন, 4-5 দিনের মধ্যে বা 5 তারিখের মধ্যে যদি ঘোষণা হয়েই যায়, জামাত ইসলামীর কোনো সমস্যা কিনা? কেন সবার আগে প্রার্থী, মোটামুটি প্রাইমারি প্রার্থী ঠিক করেছে জামাতে ইসলামী, মানে এইটাকে কেন আসলে ঠিক ওয়েলকাম করছে না জামাত, সেটাও একটু বুঝতে চাই। মুজিবুর রহমান মঞ্জু, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আজকেই বলেছেন এই যে বিকেলবেলায়, অন্তর্বর্তী সরকার যদি সব রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, ফ্যাসিবাদ বিরোধী দলগুলো সেটি মানবে না। 4-5 দিনের মধ্যে নির্বাচন তারিখ দেওয়ার প্রসঙ্গে এই কথা বলেছেন। আর জামাত নেতা কি বলেছেন সেটাও বলেছি। সেই সঙ্গে যখনই সরকার জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করছে, তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে। পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এনসিপিও বলে এমন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কেমন করে নির্বাচন হবে। জামায়াত বলে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখের কথা বলেননি প্রধান উপদেষ্টা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের কথা বলে বিএনপি। নির্বাচন পেছানো নিয়ে বিএনপির যে আশঙ্কা, সেটা কতখানি সত্য বলে মনে করেন? ষড়যন্ত্র হচ্ছে তাহলে? না, ধন্যবাদ নিকল। ষড়যন্ত্র বলা হয় যে এমন একটা যন্ত্র, যে যন্ত্রটা মানে কোনো কল কবজা ছাড়া চলে, ইলেকট্রিসিটি সাপ্লাই লাগে না নানাভাবে। তো এখন প্রসঙ্গ হচ্ছে যে ষড়যন্ত্র সম্পর্কে আমরা একটা তত্ত্ব আছে, আমরা জানি যে যখন কোনো কিছু হিসাব মিলে না, তখন আমরা ষড়যন্ত্র তত্ত্ব বলে চালিয়ে দিই। বাস্তবতায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইলেকশনের ব্যাপারে কেউ
ইলেকশন হবে না, হচ্ছে না, ইলেকশন চাই না, এই ধরনের কথা কেউ বলছে না। প্রফেসর ইউনূস এপ্রিলে বলেছিলেন, উনি লন্ডন ঘোষণার পরে উনি ফেব্রুয়ারি ইঙ্গিত দিয়েছেন। আমাদের সাথে যখন মিটিং হয়েছে তখন উনি ফেব্রুয়ারিকেই মিন করেছেন, ফেব্রুয়ারিতেই ইলেকশনটা হতে পারে। আমাদের সাথে সেদিন যে মিটিং হয়েছে সেখানে কিন্তু আমাদের অনেকে দাবি তুলেছে যে 5ই আগস্টের মধ্যেই বা 5ই আগস্ট যদি উনি নেশনকে কোনো অ্যাড্রেস করেন তাহলে সেখানে ইলেকশনের ডেট ঘোষণা করা উচিত। তো আমার যেটা মনে হয়েছে উনি এটাতে সম্মতি দিয়েছেন, অর্থাৎ উনি এটার ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলেন না। মুখে কিছু বলেছেন, মানে তিনি কি কোনো শব্দ উচ্চারণ করেছেন? মোস্তফা জামাল হায়দার যে মিটিংয়ে ছিল ওই মিটিংয়ে তো আপনি ছিলেন, আমরা আগের মিটিংয়ে ছিলাম। আমাদের মিটিংয়ে উনি কোনো স্পেসিফিক ডেট উল্লেখ করেন নাই, তবে যেহেতু বেশ কয়েকজন আমাদের পক্ষ থেকে বলেছেন যে 5ই আগস্টে আপনি একটা ইলেকশনের ডেটটা ডিক্লেয়ার করা উচিত, ওনার বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেশিয়াল এক্সপ্রেশনে মনে হয়েছে যে উনি হয়তো করবেন 5 তারিখে। এখন পরবর্তী মিটিংয়ে উনি স্পেসিফিক ডেট বলেছেন কিনা, এটা মোস্তফা জামাল হায়দারের মতো একজন সিনিয়র নেতা, এবং আমি দেখেছি অনেকে, আবার ববি হাজ্জাজ একই কথা বলেছেন, হয়তো উনি এখানে বলেছেন। দেখেন, প্রফেসর ইউনূসের কাছ থেকে যেটা মৌখিক আমরা জানতে পেরেছি, উনি বলেছেন যখনই আমি ইলেকশন নিয়ে আগাতে চাই তখনই নানা বাধা আসে। প্রফেসর ইউনূস কিন্তু আমাদের সাথে এর আগে যখন মিটিং হয়েছে তখন উনি বলেছেন যে আমি তো এখন সংস্কার যা করার আপনারা করবেন, কিন্তু আমি এখন আসলে ইলেকশনটা একটা ভালো ইলেকশন করতে চাই। এখন ভালো ইলেকশন করার জন্য কিন্তু এখন সংস্কার বা বিচার এই দুইটা কোনো প্রতিবন্ধকতা নাই, কারণ আমরা দেখছি যে এই যে আর 2-1 দিনের মধ্যেই হয়তো, আমি কিন্তু এখন এই যে সংস্কার কমিশনের ওখান থেকে আসছি, আর 2-1 দিনের মধ্যে হয়তো একটা সংস্কারের একটা সনদের একটা খসড়া আমরা পেয়ে যাব, কালকে একটা খসড়া আমরা পাবো। তার মানে হচ্ছে সনদের জায়গাটা কোনো না কোনো একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো। বিচারের কার্যক্রম তো শুরু হয়েছে, চলছে, এবং এটা তো একটা প্রসেসের ব্যাপার আছে, প্রসিডিউরের ব্যাপার আছে। এখন প্রশ্ন হচ্ছে ইলেকশনের আমি যে অনিশ্চয়তাটা বা সমস্যাটা দেখি, ফেব্রুয়ারিতে ইলেকশন ছাড়া কিন্তু ইলেকশন আমি আর দেখি না, আমি দেখি ডিসেম্বরে, নেক্সট ডিসেম্বরে। কারণ ফেব্রুয়ারিতে হতে না পারলে আমরা যে আর্গুমেন্টগুলো দিয়েছি যে বর্ষা এবং নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা, গরম টরম সব মিলিয়ে পরীক্ষা চলে যেতে হবে, আবার যদি হয় এবছরে, নেক্সট বছরে, তাহলে ডিসেম্বরে যাবে। ফেব্রুয়ারিতে ইলেকশনের আমি কোনো প্রতিবন্ধকতা দেখি না, আমি একটা ঝুঁকি দেখি, আমি একটা থ্রেট দেখি, এবং সেই থ্রেটটা সলভ করতে পারে বেসিক্যালি 3টা পক্ষ। একটা হচ্ছে সরকার পক্ষ, সরকার কতটুকু নিরপেক্ষভাবে ভূমিকা রাখবেন সেটার উপর নির্ভর করবে। আরেকটা হচ্ছে রাজনৈতিক পক্ষ, রাজনৈতিক পক্ষ বলতে স্পেসিফিক্যালি বিএনপি অ্যান্ড আদার্স, কারণ বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হতে পারে আপনার নমিনেশন নিয়ে, সেখানে যদি গন্ডগোল হয়, মারামারি হয়, পুলিশ সেখানে কতটুকু ভূমিকা নিবে। এবং আমরা অতীতে দেখেছি ইলেকশনকে কেন্দ্র করে রাস্তা ব্যারিকেড হয়েছে, হরতাল হয়েছে, মারামারি হয়েছে, খুনাখুনিও হয়েছে। এই জায়গায় প্রশাসন এবং পুলিশ কতটুকু ভূমিকা রাখবে এটা নিয়ে আমরা একটু সন্দিহান। দ্বিতীয় হচ্ছে যদি ইন্টারক্ল্যাশ হয় দলগুলোর মধ্যে, এক দলের সাথে আরেক দল, এক দলের সাথে আরেক দলের কিছু ছোট ছোট মারামারি আমরা দেখতে পাচ্ছি। আপনি কি যেই কথাটা দিয়ে আমি আপনাকে আসলে প্রশ্ন শুরু করলাম যে সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করছে, তখনই সরকার যখন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করছে তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে, প্রধান উপদেষ্টা বলেছেন। এর আগে সরকার প্রধানরা এরকম বলতেন যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন সকল ষড়যন্ত্রই আসলে বিএনপি করতো, সকল কিছুই ভণ্ডুল করতে চাইতো বিএনপি বা জামাত। এখনো যদি অন্তর্বর্তী সরকারও পতিত শক্তির কথা বলে, সেটা আসলে কতটা যৌক্তিক? আমি তো মনে করি এটা তাদের তো একটা কর্তব্যই হচ্ছে, মানে পতিত সরকারের কর্তব্য হচ্ছে ষড়যন্ত্র করা। আপনি যদি, আমরা যে মুসলমানরা বিশ্বাস করি না যে আমার পেছনে শয়তান লেগে আছে, শয়তানের দায়িত্ব হচ্ছে আমাকে বিভ্রান্ত করা। সুতরাং পতিত শক্তি ষড়যন্ত্র করবে এটা ধরে নিয়ে তো আপনাকে আগাতে হবে। সুতরাং পতিত শক্তি ষড়যন্ত্রকে এখানে কজ করার আমি কোনো কারণ দেখি। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন অন্তর্বর্তী সরকার যদি সব রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না, ফ্যাসিবাদ বিরোধী দলগুলো সেটি মানবে না। 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ দেওয়ার প্রসঙ্গে তিনি কথা বলেছেন। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেছেন 3টা মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন সবার সাথে কথা হয়েছে, তারা বলেছে এখানে ইলেকশনের কোনো সংলাপ হয়নি, আলোচনা হয়নি। আপনারা কি লক্ষ্য করেছেন সিএ, প্রেস উইং বা কোনো উপদেষ্টা এটি বলেননি? আসলেই তো রুমিন ফারহানা, সিএ, প্রেস উইং বা নির্বাচন কমিশন তো কিছু বলেননি। মোস্তফা জামাল হায়দার যে বলেছেন 4-5 দিনের মধ্যে ভোটের তারিখ, সেই বক্তব্য যাতে এখন বিশ্বাস করবে নাকি করবে না, আসলে বিএনপি কোনটা বিশ্বাস করছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বর্তমান বাংলাদেশে আসলে আপনি কোনটা বিশ্বাস করবেন আর কোনটা করবেন না, এটা একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই যে ধরুন দুদিন আগের মাইলস্টোনের ঘটনাটাই আমরা একটু চিন্তা করি। আমরা দেখলাম ঘটনাটি ঘটবার কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে মানুষের কাছ থেকে অনুদান চাইলেন এবং তিনি একটি হিসাব নাম্বার দিলেন। তার কয়েক মিনিট পরেই সেটি তিনি পোস্ট ডিলিট করতে বাধ্য হলেন। আমরা দেখলাম যে তার কিছুক্ষণ পরে রাত ৩টার সময় পরীক্ষাটি ক্যান্সেল হলো, অথচ তার আগে বারবার স্টুডেন্টরা দাবি তুলেছিল যে এরকম একটা ভয়াবহ ট্র্যাজেডি, যেখানে মাইলস্টোন কলেজেরও ছাত্ররা আছে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, বাট সেসব কোনো কিছুতে কর্ণপাত না করে হঠাৎ রাত ৩টার সময় এরকম একটি ঘোষণা আসলো। এবং এই সরকারটিকে আমার গভীর রাতপ্রিয় মনে হয়। কেন মনে হয় নিকোল? আপনার নিশ্চয়ই মনে থাকবে এই সরকারের সবচেয়ে ব্যর্থ উপদেষ্টা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন ঠিক রাত ৩টার দিকে। সো এই সরকারটিকে আসলে এই কার্যকলাপের মধ্যে দিয়ে প্রমাণ করতে চায় যে তারা আসলে ২৪ ঘন্টা জেগেই থাকে, ঠিক যেরকম আওয়ামী লীগ এক সময় দাবি করতো যে শেখ হাসিনা ঘুমান না, তিনি দিনরাত শুধু দেশের জন্য কাজ করেই যাচ্ছেন। এই সরকার হয়তোবা সেটি প্রমাণ করবার জন্য রাত ৩টার সময় সংবাদ সম্মেলন করেন কিংবা ৩টার সময় পরীক্ষা বাতিলের একটি ঘোষণা দেন। এই নির্বাচন নিয়েই ধরুন না কেন, সরকার কতবার কত রকম কথাবার্তা এখন থেকে মানে শুরু থেকে বলে আসছে। প্রথমে বললো যদি অল্প সংস্কার হয় ছোট প্যাকেজ, যদি বড় সংস্কার হয় বড় প্যাকেজ। অল্প সংস্কার বা ছোট প্যাকেজের মধ্যে কি কি আছে সেটা কিন্তু আমরা এখনো জানলাম না, আবার বড় প্যাকেজের মধ্যে কি কি আছে তাও আমরা জানি না। সরকার টাইম ফ্রেম দিল ডিসেম্বর থেকে জুন পর্যন্ত, এর মধ্যে আবার 6টা মাস চলে আসে। সো আপনি ডিসেম্বর ধরবেন না জানুয়ারি ধরবেন, কেউ বললো ফেব্রুয়ারি ধরবো না মার্চ ধরবো, আবার আরেক পক্ষ বললো না এপ্রিল বা মে ধরি, আবার আরেক পক্ষ বললো না জুনেই হতে পারে। সো এই যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল মোটা দাগে তাদেরকে 6 ভাগে ভাগ করলে এক এক ভাগ কিন্তু এক এক মাস নিয়ে লড়াই করতেই পারে, কারণ সকল কিছুই সরকারের কাছ থেকে এসছে। তারপরে আবার আমরা একটা ফেসবুক ক্যাম্পেইন শুরু করলাম। অনেকে আবার এই সরকারকে ফেসবুকীয় সরকার বলে, মানে সরকার তার মনের কথা, বুকের ব্যথা সকল কিছুই ফেসবুকে প্রকাশ করে। সো এই কারণে দেখা যায় যে সিদ্ধান্তগুলোও ফেসবুকেই আসে। সো এই সরকারটিকে ফেসবুকীয় সরকার বললেও খুব ভুল হয় না। এই সরকার তার ক্ষমতায় থাকবার ইচ্ছা কিংবা সুপ্ত বাসনা কিংবা ধরুন যে কথা সে মুখে বলতে পারছে না গোপন প্রেমের মতো, কিন্তু যা প্রকাশ করার জন্য তার মন আকুলি বিকুলি করছে, তার জন্য কিন্তু সরকার সেই ফেসবুকের সাহায্য নেয়। আপনি কি আশঙ্কা করেন বা প্রত্যাশা করেন যে ভোটের তারিখও আমরা ফেসবুকের মাধ্যমে পেতে পারি এরকম? আমি আসছি তো, সেই সরকারটি একবার ধোয়া তুললো 5 বছর দেখতে চাই, আজীবন দেখতে চাই, যতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস আছে ততদিন তিনি থাকবেন। একজন মৌলানা সাহেব ওয়াচ করতে গিয়ে এই কথাটিও বললেন যে তিনি আসলে ইউনূস নবীর মতোই একজন, যিনি আমাদের ত্রাণের জন্য, আমাদের জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। সো সকল কিছুই ফেসবুকে হয়, সকল ভিডিওই আমরা ফেসবুকে পাই। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সরকারের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল উপদেষ্টারা যারা ছাত্র প্রতিনিধির থেকে উপদেষ্টা পদে গেছেন, তারাও কিন্তু বিশাল বিশাল স্ট্যাটাস প্রসব করে জাতিকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দেন। সো আমি একেবারেই অবাক হব না যদি কোনো একদিন রাত ৩টার সময় আমরা শফিকুল আলম বা প্রেস সচিবের ফেসবুক স্ট্যাটাসে শুনতে পাই যে অমুক তারিখে নির্বাচন হবে। তবে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাওয়া মানেই কিন্তু নির্বাচনটি যে হবে তার কোনো নিশ্চয়তা আমরা পাই না। কেন পাই না? কারণ হচ্ছে কিছুদিন আগেই ঠিক মানে এই যে তারিখের কথা যখন ওনার সঙ্গে মিটিং করার পরে একজন দলের নেতা দাবি করলেন যে 4-5 দিনের মধ্যেই হয়ে যাবে নির্বাচনের তারিখ, ঠিক তার একদিন আগে বা 2 দিন আগে সম্ভবত প্রধান উপদেষ্টা আক্ষেপ করে বলছিলেন দেশের যা পরিস্থিতি তাতে কি আর এখন নির্বাচন করা সম্ভব। ঠিক একই ধরনের কথা কিন্তু আমরা জামায়াতে ইসলামের আমিরের মুখেও শুনেছি। সেটা যখন পটিয়া বা লালমনিরহাটের ঘটনা ঘটেছে কিংবা যখন সোহাগ হত্যাকাণ্ডটি মিটফোর্ডের সামনে ঘটেছে। সো অনেকগুলো দলই কিন্তু নির্বাচন ঠিক এখনই হয় এটা চাইছে না। ধরুন আপনি এনসিপির যেই নেতার কথা বলছিলেন আক্তার সম্ভবত, তিনি বলেছেন যে সকল দলের সাথে আলোচনা না করে নির্বাচনের তারিখ দিলে সেটা কিন্তু কেউ মানবে না। হ্যাঁ, না মানতেই পারে, তবে সকল দল বলতে আসলে উনি কাদেরকে মিন করেছেন বা সেই মিটিংটা তাহলে কবের মধ্যে হওয়া উচিত, বিকজ আমরা তো একটা টেন্টেটিভ সময় হিসেবে ফেব্রুয়ারিকে ধরে এগুচ্ছি। ফেব্রুয়ারিকে যদি আপনি ধরেন হাতে আছে আর মাত্র 5 মাস, এই 5 মাসের মধ্যে 3 মাস যাবে আপনার শিডিউল ডিক্লেয়ার করে সকল কিছু অ্যারেঞ্জ করতে, তার আগে ভোটার তালিকা হালনাগাদ এবং ডিলিমিটেশনের যেই ডিসপিউটগুলো আছে সেগুলো রিজলভ করতে হবে। আমি প্রশ্ন করি এই ইলেকশনের তারিখটা তো আসলে ইসির কাছ থেকে আসা উচিত, সুতরাং 4 দিন পরে না 5 দিন পরে নির্বাচনের তারিখ
ঘোষিত হবে, এই কথাটা একমাত্র ইলেকশন কমিশনার ছাড়া আর কেউ কি দিতে পারে কিনা, এই প্রশ্ন আমি আপনার মাধ্যমে রেখে যাচ্ছি। জি, নাভিদ নওরোজ শাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। যে ব্যানারটির নেতৃত্বে একটি গণ অভ্যুত্থান হয়ে গেল, সেই ব্যানারটি 1 বছরও ঠিকঠাক মতো পার করতে পারলো না কেন? উমামা ফাতেমা যেদিন এই প্ল্যাটফর্ম ছেড়ে আসেন সেদিন তিনি বলেছিলেন সেই একই স্বেচ্ছাচারিতা, স্ট্যান্ডবাজি, ভাই ব্রাদার কোরামের খেলা, এখন বোধ করি এই প্ল্যাটফর্মে ভবিষ্যৎ অন্ধকার। উনি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, আমি শাখা কমিটি নিয়ে কোনো অ্যাকশন নিতে পারিনি, ঢালাওভাবে পেজ থেকে পোস্ট হওয়া উপজেলা কমিটিগুলো আটকাতে পারিনি, অথচ যখন হেয়ার রোড থেকে আহ্বায়ক সিলেক্ট হলো তখন নির্বাচন হতে 20 দিনও লাগেনি। উমামা বলেছিলেন, যাদের সঙ্গে কাজ করতে চাচ্ছিলাম তারাও হেয়ার রোডের আশায় তাকিয়ে থাকতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের যে অবস্থা ঘোষণা করে সকল কমিটি স্থগিত করতে হলো, কাকে দায়ী করবেন বা ক্রেডিট দেবেন? হেয়ার রোড, বাংলা মোটর, নাকি উমামা ফাতেমার ভবিষ্যৎবাণী কাল হয়ে দাঁড়িয়েছে? ধন্যবাদ আপু, এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচকদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই আমাদের গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, তো সেই জায়গাটা তারা ইতিহাসে সবসময়ই ধরে রাখবে বলেই আমরা আশা করেছিলাম, এবং ভবিষ্যতে আমরা আশা করি যে সেই জায়গাটা তারা আবার ফিরে পাবে, যেটা এখন কিছুটা হলেও বিতর্কিত হয়েছে। আপনি উমামা ফাতেমার কথা বলছেন, তার সাথে আসলে আমার ব্যক্তিগতভাবে খুব একটা একবারই দেখা হয়েছিল, কিন্তু তিনি যখন এই কথাটি বলেছিলেন, যে স্ট্যাটাসটি দিয়েছিলেন বললেন, ততদিনে কিন্তু অলরেডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিতর্কিত হয়ে গিয়েছিল। এমন না যে তার এটা বলার পরে বা তিনি ছেড়ে আসার পর থেকে গিয়ে বিতর্কিত হওয়া শুরু হয়েছে। তো আমি আসলে আপনাদের মাধ্যমে, বিতর্কিত ছিল বলেই তিনি ছেড়ে এসেছেন অবশ্যই, কিন্তু আমার যেটা পয়েন্ট হচ্ছে যে আমি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পার্ট ছিলাম না, কিন্তু পার্ট ছিলেন না, এবং আপনি আসলে নাগরিক কমিটিতেই আপনি সরাসরি জয়েন করেছেন। কিন্তু যেহেতু আপনারা সবাই একই ছায়াতল থেকে, একই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন জায়গায় গিয়েছেন, প্রশ্নটা সে কারণে আপনাকেই করছি। জি, কোনো অসুবিধা নেই। অবশ্যই আমরা সবাই একই আদর্শে বিশ্বাসী দেখেই তো এই পুরো জিনিসটা হয়ে ওঠা, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই কিন্তু আমাদের আজকের জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সেখান থেকে এসেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, উমামা ফাতেমা কিন্তু জাতীয় নাগরিক পার্টিতে জয়েন করেননি, তিনি কিন্তু মুখপাত্র হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যান, এবং তাকে আমরা বিভিন্ন, তার ফেসবুক স্ট্যাটাসের যেহেতু আপনি রেফারেন্স দিচ্ছেন, তার যারা সহযোদ্ধা ছিলেন তাদের ফেসবুক স্ট্যাটাসের রেফারেন্সে যদি আমি বলতে চাই, তিনি কিন্তু কখনোই পদত্যাগ করেননি যখন বিতর্কিত অলরেডি হয়ে গিয়েছে, এবং তিনি পদত্যাগ না করে তিনি কিন্তু তখন একটা ডেকোরামের অংশ ছিলেন। তো তিনি ডেকোরামের অংশ থাকা অবস্থায় তখন কি ব্যবস্থা নিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত হওয়া থেকে উদ্ধার করতে, সেটা আমি আপনার মাধ্যমে তাদেরকে প্রশ্ন করতে চাই। এবং আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার পর থেকে কিন্তু একটা স্থগিত অবস্থায় বসেছিল, কারণ বেশিরভাগ ডেকোরামের সবাই কিন্তু পার্টিতে চলে এসেছে, সরাসরি রাজনীতিতে তারা চলে এসেছে, কিন্তু প্ল্যাটফর্মটা তখনও ছিল। তারপরে রিফাত রশিদকে যখন আহ্বায়ক সভাপতি হিসেবে যখন নির্বাচিত হলেন এবং অন্যান্য পুরো কমিটিটা গঠন করা হলো, তারপর থেকে কিন্তু আমরা আবার তাদের পুনর্জাগরণ দেখতে পেলাম। এবং আজকে রিসেন্টলি যে চাঁদাবাজির যে ঘটনাটা, এটি যখন একটা আলোড়ন ফেলে, আমি তো বলবো যে বৈষম্য ছাত্র আন্দোলনকে আমি প্রশংসার চোখেই দেখবো যে তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে সমর্থ হয়েছেন যে তারা দেশের সকল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছেন, যেটি কিন্তু আমাদের পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কয়েক মাস আগে কিন্তু বলেছিলেন যে সমন্বয়ক পরিচয়ের আর কোনো অস্তিত্ব নেই, এই বিতর্ক থেকে দূরে থাকার জন্য। বাট মাঝখানে একটু জাস্ট একটা ছোট প্রশ্ন করি। আচ্ছা, এই যে কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সব কমিটি স্থগিত করা হলো, বিষয়টা এমন কি না যে এখন শুধু কেন্দ্রীয় কমিটি চাঁদাবাজি করবে, কিন্তু দেশের আর কেউ চাঁদাবাজি করতে পারবে না? দেশের কারোই আসলে চাঁদাবাজি করার তো কোনো অধিকার নেই এবং প্রশ্নই আসে না। তো আমি আশা করবো যে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে যে কেউই চাঁদাবাজি করুক না কেন, আপনারা সকলেই, জনগণ তাদেরকে প্রতিহত করে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও অনুরোধ থাকবে তাদেরকে আপনারা আইনের আশ্রয় নিয়ে আসুন। জি, গুলশানে চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে আটক 3 নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদের 2 নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে আপনাদের যে যোগাযোগ, সেটা নিশ্চয়ই আমাকে ব্যাখ্যা করতে হবে না। উমামা ফাতেমার প্রসঙ্গে আসি। আপনি যে প্রশ্নটি করেছেন, আমার ধারণা আপনি প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। লিখেছেন মানে আজকে বা গতকালকেই বোধহয় তিনি লিখেছেন, এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ। গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ আভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল। উমামা লিখেছেন, কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে, আপনার প্রশ্নের জানালে উত্তরে পিন ড্রপ সাইলেন্স উপহার পেতে হবে। আর আমি চোখের সামনে দেখতাম এসব লোকজনই কিভাবে দিন শেষে অ্যাক্সেস করে নেয়। এই 5 জনের মধ্যে একজন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান নাহিদ ইসলামকে বলেছেন তার ইমাম। ছবি আছে এবং তিনি পোস্ট করেছেন নাহিদ ইসলামের সাথে একটি ছবি দিয়ে, তার ইমাম হিসেবে নাহিদ ইসলামকে তিনি উপস্থাপন করেছেন। নাহিদ ইসলামের সাথে তার বিভিন্ন ছবিও আমরা দেখেছি। উমামা বলেছেন, ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শিকড় অনেক গভীরে, এদের শিকড়
কত গভীরে নাভিদ নরজ? আমি মনে করি না যে তাদের শিকড় খুব বেশি গভীরে। নাহিদ ইসলাম কিন্তু কখনোই এই চাঁদাবাজির বিষয়টাকে প্রশ্রয় দেননি, এবং উমামা ফাতেমা একটা ঘটনা ঘটার পর এসে বারবার বলছেন। আমার প্রশ্ন হচ্ছে যে তিনি যদি তাদেরকে দেখতেনই যে তারা লেজুর বৃত্তি করে বেড়াচ্ছে বা তাদের শেকড় অনেক গভীরে, তাহলে এই নামগুলো তিনি আগে কেন প্রকাশ করলেন না? এখন ঘটনা ঘটার পর তো আমরা তাদের উপর সব দায় চাপিয়ে দিতেই তিনি পারি। অভিযোগ করলে পিন ড্রপ সাইলেন্স, তো সেটা তো তার বক্তব্য, সেটার তো কোনো প্রমাণ নেই, সেটা তো উনি এখন বললেই তার হয়ে যাচ্ছে না। আর আমাদের কথাটা হচ্ছে যে নাহিদ ইসলামের সাথে অনেকেরই ছবি থাকতে পারে, দেশের অনেক জনগণ তাদেরকে গণতন্ত্রের ইমাম বলতে পারে, অনেক কিছু বলতে পারে, সেটা আমরা আমাদের রাজনৈতিকভাবে আমরা অনেককে আদর্শ মনে করতে পারি, কিন্তু তার মানে কিন্তু এই হয়ে না যে তারাও তাদেরকে প্রশ্রয় দিয়েছেন, নাহিদ ইসলাম এবং আমরা যে অন্যদের কথা বলছি তাদেরকে প্রশ্রয় দিয়েছেন। এবং বর্তমানে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিটা আছে, আমরা দেখতে পাচ্ছি যে তারা চাঁদাবাজের বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন, এবং গণতান্ত্রিক ছাত্র সংসদও সেই কাজটি করছে। অবশ্যই দায় নিতে হবে, আমাদের সংগঠনে একজন থাকবে, একজন সমর্থকেরও আমাদেরকে দায় নিতে হবে। এই যে দায় নেওয়ার বিষয়টাকে আমরা বলবো যে আমাদেরকে প্রশংসার চোখে দেখা উচিত, যেন ভবিষ্যতেও এই জিরো টলারেন্স নীতিটা তারা অবলম্বন করে যেতে পারে। জি, মুজিবুর রহমান মঞ্জু, 1 বছরও হয়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আপনারা ছোট বড় সকল দল আসলে এই অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। 1 বছর না যেতেই কেন্দ্রীয় কমিটি ছাড়া সকল কমিটি বিলুপ্ত করতে হলো, তাও আবার চাঁদাবাজির অভিযোগের জন্য। বিষয়টি কি মানে তাদের স্টেপকে প্রশংসা জানাবেন, না অনেকে ক্ষোভ, হতাশা, রাগ, বিভিন্ন জন বিভিন্ন রকম আবেগ প্রকাশ করছেন? দেখেন, এই চাঁদাবাজি নিয়ে যে আপনারা নানা প্রশ্ন করেন না, কখনো বিএনপিকে করেন, কখনো এনসিপিকে করেন, বা বিভিন্ন দলকে করেন, আমার কাছে বিষয়টার আসলে মানে মনে হয় না। কারণ দেখেন, চাঁদাবাজি শব্দটা সবসময় বলছি কোনো দলের সাথে রিলেটেড না, এটা হচ্ছে ক্ষমতার সাথে রিলেটেড। আপনি তো পুলিশের বিরুদ্ধে, সাংবাদিকের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ আসে না? আসে তো। তারা কোনো রাজনৈতিক দল না, কেন আসে? তারা যখন ক্ষমতা নানাভাবে এটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে, তখন আপনি দেখবেন, আমি আমার দলকে বলি, অন্য কোনো দলকে উদ্দেশ্য করে বলছেন, আমার দলও যদি আজকে ক্ষমতায় আসে, আমার দলের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠবে এবং আমাকে এরকম বহিষ্কার করতে হবে। দেখেন, কেউ কিন্তু বহিষ্কার আগে করে না। এই যে যার বিরুদ্ধে, যাকে তারা অভিযোগ, নাভিদ যেটা বললো যে বহিষ্কার করা হয়েছে, ও তো আগে 10 লাখ টাকা চাঁদা নিয়েছে, তখন তো করা হয় নাই। যখনই এটা পত্রিকায় এসেছে, যখনই এটা মিডিয়াতে এসেছে, তখনই বহিষ্কার করা হয়েছে। বিএনপির ম্যাক্সিমাম বহিষ্কারের জায়গায় দেখবেন যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে, পাবলিকলি এসেছে, তখনই করেছে। জামাতের ছোট 2-1টা ঘটনা আছে, তারাও বহিষ্কার করেছে। অর্থাৎ এইটা আমাদের রাজনৈতিক কাঠামোটা এইভাবে তৈরি করা আছে, যে ক্ষমতাবান হয় তারই চাঁদাবাজি করে। আচ্ছা, চাঁদা তো আমাদের বৈধ, চাঁদা তো আমাদের রাজনৈতিক দলগুলোর কথাই আছে। আপনার দলের আয়ের উৎস কি? আমরা তো লিখেছি চাঁদা, কর্মীদের চাঁদা, শুভাকাঙ্ক্ষীদের চাঁদা, তাই না? আমাদের যে মসজিদ মাদ্রাসা চলে, কিসে দিয়ে চলে? চাঁদা দিয়ে তো চলে। সুতরাং যারা চাঁদা শুনলেই অস্থির হয়ে যাচ্ছেন, বিষয়টা এমন না। এখন এখানে চাঁদা বাজিটা যেটা হচ্ছে ফোর্সফুলি আপনি কারো কাছ থেকে কালেকশন করবেন, এইটার সাথে শক্তি জড়িত। আপনি দেখেন, বিএনপি এত শক্তিশালী দল, এত বড় দল, ঠিক আছে, বিএনপির বিরুদ্ধে তো 2 বছর আগে কোনো চাঁদাবাজির অভিযোগ নাই। তাদের তো এই পাওয়ারফুল ম্যান পাওয়ার তো তাদের ছিল। এখন কেন অভিযোগ? বিকজ অফ তাদের একটা শক্তি, রাষ্ট্র ক্ষমতা, আদার্স কিছু জৌলুস তৈরি হয়েছে। ফলে এখন তাদের অলক্ষ্যেই অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছে। এবং আপনি বিএনপিকে যতই বলেন, এনসিপিকে যতই বলেন, এরা কেউ তাদের চাঁদাবাজি বন্ধ করতে পারবে না। এটা বন্ধ করার জন্য রাষ্ট্রীয় অবকাঠামো এবং আমাদের সামগ্রিকভাবে আমাদের যে ব্যবস্থাপনা আছে, আপনি দেখেন আমাদের এখানে ডিশ যে অ্যান্টেনা লাইন দেয়, এই যে ইন্টারনেট লাইন দেয়, ময়লা আবর্জনা যে সিটি কর্পোরেশন তোলে, এগুলোতে হিউজ চাঁদাবাজি, অটোমেটিক চাঁদাবাজি আছে। ফুটপাতে যে দোকান আছে, দোকানের মালিককে এই টাকাটা কে তোলে? ক্ষমতাসীন দল তোলে। সুতরাং এনসিপি ক্ষমতায় গেলে এটা এনসিপি তুলবে, জামাত ক্ষমতায় গেলে এটা জামাত তুলবে, বিএনপি ক্ষমতায় গেলে এবি পার্টি গেলে আর হয়তো একটু কম তুলতে পারে বা বেশি তুলতে পারে, এটা হতে পারে। আপনি ব্যারিস্টার রুমিন ফারহানা, আজ নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি আয় দেখিয়েছে 15,65,84,842 টাকা, ব্যয় হয়েছে 4,80,04,823 টাকা। আপনাদের উদ্বৃত্ত আছে 10,85,90,019 টাকা। আপনাদের আয় 15 কোটি টাকা। এত বড় দল, আসলে আমি ভাবছিলাম আয়টাকে একটু দলের তুলনায় কম কিনা। সারা দেশে বিএনপি নেতাকর্মীরা যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে, দখল বাণিজ্য করে, এসব করে বেড়াচ্ছে, সেগুলো দলের ফান্ডে না দিয়ে কি কিছু কিছু দলের ফান্ডে দেয় না, পুরোটাই নিজেরা রেখে দেয়? 15 কোটি টাকা আয় কমই মনে হচ্ছে না? আমি যদি আপনার প্রশ্নকে সত্য বলেও ধরে নেই, মানে আপনার যে উদ্ধৃতিটা যে বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করছে, লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছে, এটা যদি আমি তর্কের খাতিরে সত্য, আমি হাজার হাজার কোটি বলিনি, কোটি কোটি। আচ্ছা, কোটি কোটি টাকা, ঠিক আছে। আসলটা সে বলছে, সত্যটা আপনি হয়তো কম বলছেন। আচ্ছা, সেটা যদি সত্য আমি ধরে নেই, আমি আপনাকে বলি, এত বছর 15-17 বছর ক্ষমতার বাইরে ছিল, এবং যেটা মঞ্জু ভাই নিজেও স্বীকার করলেন যে এতদিন তো আমরা বিএনপির বিরুদ্ধে এগুলো কোনো অভিযোগ শুনি নাই, কিন্তু দলটা তো এত বড়ই ছিল, তাই না?
তো তখনও তো দলটা চলেছে, তাই না? দলটা আসলে চলে দলের কর্মীদের দেয়া টাকায়। দলের কর্মীরা প্রত্যেকের নির্ধারিত চাঁদার পরিমাণ থাকে, কে কত টাকা তার পদ অনুযায়ী, স্ট্যান্ডিং কমিটির একরকম, কেন্দ্রীয় কমিটির একরকম, তো তারা তাদের পদ অনুযায়ী টাকা দিতে বাধ্য এবং এই টাকাটা তারা দেয় এবং স্ট্যান্ডিং কমিটির যারা তারা কিন্তু প্রতি মাসে টাকা দেন। 1, 2 হচ্ছে আমরা অনুদানও পাই, বিভিন্ন বড় বড় ব্যবসায়ী আমাদেরকে অনুদান দেন দলে। শুধু তো বিএনপি না, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, অন্যান্য দলেরও বড় বড় ডোনার থাকে এবং এটা মানে সারা বিশ্বব্যাপী রাজনৈতিক দলগুলো এভাবেই চলে, অনুদানে চলে। তো সেই অনুদানের টাকাও যুক্ত হয়, আমাদের কিছু প্রকাশনা আছে আমাদের দলের তরফ থেকে, সেগুলোর কাছ থেকেও আসে। আপনি এখন খরচের খাতটা দেখেন, নর্মালি যখন আমরা জেলা পর্যায়ে কোনো বা বিভাগীয় পর্যায়ে কোনো মিটিং করি, এই জায়গায় আপনার প্রশ্নের উত্তরটা আছে। আমাদের বিভাগীয় যেই নেতারা থাকেন তারা যুগ্ম মহাসচিব পদমর্যাদার হন কিংবা খুব কম হলেও তারা অ্যাটলিস্ট একটা বড় সম্পাদকীয় পদে থাকেন, সাংগঠনিক সম্পাদক তো আছেই। সো বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদক, যুগ্ম মহাসচিব, ওই এলাকার যারা আছেন এবং যারা এমপি ক্যান্ডিডেট আছেন, তারা সকলে মিলেই কিন্তু মিটিং এবং অন্যান্য আয়োজনের যেই খরচ, এবং ঢাকা থেকে যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যান, ফর এক্সাম্পল কক্সবাজার যাচ্ছেন কিংবা ধরুন সিলেটে যাচ্ছেন, তখন লোকাল লিডার যারা আছেন তারা কিন্তু আমাদের ব্যয় বহন করেন। সো এটা কিন্তু এমন না যে দলের ফান্ড বা কেন্দ্র থেকে দপ্তর থেকে সেই টাকাটা দেয়, নো, এটা লোকাল লিডাররা বের করে। লোকাল লিডাররা আসলে কোত্থেকে এত খরচের টাকা পান সেটা কি কখনো বিএনপি প্রশ্ন করে? সেটা কি তারা চাঁদাবাজি করে নেন না কারো ব্যবসা দখল করে নেন? সেই হিসাব কিতাব কি বিএনপি রাখে? আমি আসবো রুমিন ফারহানা। আমার উত্তর কিন্তু শেষ হয়নি নিকোল। আচ্ছা প্লিজ, আমি আপনাকে বলি, এত টাকা যে বলছেন, একটা মিটিং অ্যারেঞ্জ করতে কিন্তু খুব বেশি টাকা খরচ হয় না। একটা মঞ্চ রেডি করতে হয়, নেতা কর্মীরা অটোমেটিক দলের মিটিং এ আসে, কাউকে 500 টাকা 200 টাকা 100 টাকা দিয়ে আনার কোনো প্রশ্ন নাই। আর একটা মিটিং এ যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে না, সো মঞ্চ তৈরি, সাউন্ড সিস্টেম নেয়া, আলো, এর বাইরে কিন্তু সত্যিকার অর্থে একটা মিটিং এ আমাদের এর চেয়ে বেশি কোনো খরচ হয় না। সো লোকাল লিডারদের উপরে খুব বেশি প্রেসার পড়ে না। ঢাকা থেকে যদি কেউ যায় তারা ম্যাক্সিমাম দিনে গিয়ে রাতে চলে আসে, দুপুরের খাওয়াটা হয়তো খায়, সেটা কয়জন খায়? 20 জন 25 জন খায়, এর বেশি না। সো যত খরচ মনে হচ্ছে তত খরচ কিন্তু না। আর ব্যয়ের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ইফতার মাহফিলগুলো হয়, সেটাও শুধু রমজান মাসে। এর বাইরে আমাদের বিভিন্ন সময় আমরা মানুষকে যে সাহায্য বা অনুদান দেই, যেটা অনেক সময় আপনারা গণমাধ্যমেও দেখেন, আমাদের দলের তরফ থেকে কারো দায়িত্ব নেওয়া হয় কিংবা কেউ মারা গেলে তার পরিবারকে কিছু সাহায্য করা হয়। দলের নেতাকর্মীরা কেউ যদি মারা যান বা আহত হন সিভিয়ারলি, তার ট্রিটমেন্টে ব্যয় হয়, তার পরিবারকে কিছু সাহায্য করা হয়, এটুকু। এবং এটাও অনেক সময় দেখা যায় বিএনপির মতো বড় দলগুলোতে না, এগুলো আসলে বিএনপির কেন্দ্রীয় ফান্ড থেকে আসবার প্রয়োজন হয় না, লোকাল লিডাররাই কিন্তু যার যার মতন করে অ্যারেঞ্জটা করে ফেলে। জি, আমাদের সঙ্গে মোহাম্মদ ইয়াসিন আরাফাত আছেন। জামায়াতের আমির বলেছেন তারা নির্বাচিত হলে মন্ত্রী এবং এমপিরা প্লট ও ট্যাক্সবিহীন গাড়ি নেবেন না। প্রশ্ন হলো কেন তারা নেবেন না? আগে নির্বাচিত হবার পর তাদের দুজন মন্ত্রী বনানী ও উত্তরায় প্লট নিয়েছেন। আমি নিজামী ও মুজাহিদ সাহেবের কথা বলছি। প্রায় সকল এমপিরা একই রকমভাবে প্লট ও ট্যাক্সবিহীন গাড়ি নিয়েছেন। তাহলে তারা এখন কেন এই প্রতিশ্রুতি দিচ্ছেন? আগে যে নিয়েছেন সেটা কি তাহলে ভুল ছিল কিনা? যে আপনাকে ধন্যবাদ। জামাত ইসলামের আমির আমাদের 19 জুলাই জাতীয় সমাবেশে জাতির উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আগামীতে যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমাদের বিশেষ করে মন্ত্রী এমপিদের ব্যাপারে জনগণের যে দৃষ্টিভঙ্গি, যে মন্ত্রী এমপিরা লুটপাট করে নিজের আখের গোছানোর চেষ্টা করে, এই বিষয়টা জাতির সামনে নতুনভাবে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন। আগে জামাত ইসলামী বা অন্যান্য দলের নেতা নেত্রী মন্ত্রীরা কি নিয়েছে, আমরা তো একটা নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশের নতুনভাবে তিনি উপস্থাপন করেছেন যে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে, মন্ত্রী হবে, এমপি হবে, তারা প্লট গ্রহণ করবেন না, ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করবে না। আমার বিশ্বাস যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এখান থেকে শিক্ষা নিয়ে তারা হয়তো বলতে পারে। তো সে জায়গা থেকে আগে নিয়েছে কি নেয় নাই, কিন্তু আগামী দিন আমরা কি করতে চাই, যেহেতু আমরা একটা নতুন রাজনীতির বন্দোবস্তের কথা বলছি, জনগণ নতুন রাজনীতি দেখতে চায়, জনগণ জনবান্ধব মন্ত্রী এমপি দেখতে চায়, তারা সরকারের সুযোগ সুবিধা কতটুকু গ্রহণ করছেন, জনগণের কাছে তারা কতটুকু দায়বদ্ধ থাকছে, তারা মানুষের জন্য কাজ করছে না নিজের আখের গোছাচ্ছে, সে জায়গা থেকে জামাত ইসলামী তার আগামী দিনে নতুন ফর্মুলা উত্থাপন করেছে। আপনি বিরতির আগে বা আমার কথার শেষে একটা প্রশ্ন করেছিলেন, এখন যদি সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়ে দেয়,
তাহলে জামাত ইসলামী সেই নির্বাচনে যাবে কিনা বা প্রস্তুত আছে জামাত ইসলামের সমস্যা কি? 4-5 দিনের মধ্যে ভোটের তারিখ ঘোষণা করবে। জামাত ইসলামের পক্ষ থেকে এটা স্পষ্ট বারবার ক্লিয়ার করা হয়েছে, ডিসেম্বর কিংবা জুন, জুলাই, এপ্রিল যখন হোক না কেন, এবং কি এখনো বললে আমরা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত আছি। তার প্রমাণ হিসেবে আপনিও বলেছেন যে ইতিমধ্যে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে, প্রার্থীরা কাজ করছে, জনগণের কাছে তাদের পরিচিতি তুলে ধরছে। কিন্তু কিছু বিষয় তো আপনাকে সমাধান করতে হবে। 1 নম্বর হচ্ছে জুলাই ঘোষণাপত্র এখনো হয়নি। 2 নম্বর হচ্ছে বিচারের দৃশ্যমান, যেটা জনগণের কাছে দৃশ্যমান হওয়া প্রয়োজন। এই সময়ের মধ্যে বিচারটা আরও দৃশ্যমান হওয়ার সুযোগ ছিল, সেটা এখনো দৃশ্যমান হয়নি। এরপরে হচ্ছে প্রবাসীদের মিনিমাম 1 কোটি কিংবা কেউ 2 কোটি বলে থাকেন, তাদের ভোটাধিকার এখনো নিশ্চিত হয়নি। তার পাশাপাশি নতুন করে যে ইস্যুটা আসছে পিআর ইস্যু, এটি এখনো সমাধান হয়নি। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড। আজকে কোথাও যদি একজন প্রার্থী, আপনি নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে দিল, আগামীকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগে নামলো, এখানে যদি একটা দলের প্রার্থী আরেকটা দলের প্রার্থীর উপর হামলা করে, সে হামলা মোকাবেলার সক্ষমতা পুলিশের আছে কিনা? তো পুলিশের হামলা যদি 10 বছর পরেও একই প্রবণতা থাকে, তাহলে 10 বছর পরে আপনি 10 বছরের আগের যদি বস্তাফাসা রাজনীতির উদাহরণ সামনে নিয়ে আসেন, তাহলে তো আমরা সামনে এগোতে পারবো না। আমাদের তো নতুন বন্দোবস্তের জায়গায় 5 আগস্টের বিপ্লবের পরে দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান, টাকা দিয়ে ভোট কেনার রাজনীতির অবসান, 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, এই জায়গাগুলো থেকে উত্তরণ করে আমরা একটা নির্বাচনী সুন্দর ব্যবস্থাপনা দেখতে চাই, লেভেল প্লেইং ফিল্ড দেখতে চাই। প্রধান উপদেষ্টা কি বলেছেন যে দেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন তিনি জাতিকে উপহার দিবেন। তাহলে আপনাকে সকল কাজ সেরা করতে হবে, নির্বাচনী ব্যবস্থা, এরপরে ভোটার তালিকা সেরা করতে হবে, নির্বাচন কমিশনের সংস্কার করে সেখানে সেরা সেরা যারা তাদেরকে নিয়োগ দিতে হবে। এর পাশাপাশি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সামগ্রিক প্রশাসন যেন সেরা সেবা দিতে পারে, আপনাকে সে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আপনি মুখে সেরা বললেন, কিন্তু কাজে কর্মে যদি সেটা সেরা প্রমাণিত না হয়, তাহলে নির্বাচন তো কখনো সুষ্ঠু হবে না। এখানে আরেকটা বিষয় দেখেন, আজকে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে যে কথাটা বলা হচ্ছে, আমি মনে করি এটি প্রধান উপদেষ্টার আশেপাশে যারা আছেন, তো প্রধান উপদেষ্টা সকল দলকে নিয়ে সামনে অগ্রসর হতে চান, কিন্তু আপনি কিছু দলের সাথে আলোচনা করে একটা নির্বাচনের ডেট ঘোষণা করবেন, কিন্তু অন্য দলের সাথে আলোচনা করবেন না। এই সুযোগটা কারা তৈরি করে দিচ্ছে? প্রধান উপদেষ্টার আশেপাশে এরকম কেউ আছে কিনা যারা প্রধান উপদেষ্টাকে এরকম 2 দলের সাথে কথা বললেন, 3 দলের সাথে কথা বললেন না, নির্বাচন তারিখ ঘোষণা করে একটা ধূম্রজাল সৃষ্টি করে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি করা, এই ধরনের পরিবেশ কেউ তৈরি করতে চায় কিনা? সন্দেহ করছেন? আমি উপদেষ্টার কথা বলছি না, সরকারের মেকানিজমে না, আমি বলছি সরকারের মেকানিজম, উপদেষ্টারা আছেন, তার কর্মকর্তারা আছেন, অফিসিয়াল যারা আছেন, বিভিন্ন ধরনের। ফেসিবাদ বিদায় হয়েছে, কিন্তু ফেসিবাদী ব্যবস্থা এখনো রয়ে গেছে, এবং ফেসিবাদের সাথে যারা যুক্ত, আমরা এখনো দেখি সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয়ে এখনো তারা দায়িত্ব পালন করছেন। তারা এখনো কোনো মেকানিজম করছেন কিনা, বা কোনো দলের হয়ে তারা ভূমিকা পালন করছে কিনা, যে একটা দুর্মোজা সৃষ্টি করে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করা, একটা অনিশ্চয়তা তৈরি করা, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা সংস্কার সামনে আগাচ্ছে এটাকে প্রশ্নবিদ্ধ করে দেয়া। এরপরে সংস্কারের বিষয়টা সামনে আসছে, জুলাই ঘোষণাপত্র সামনে হবে, আমরা আশা করছি এই জায়গা থেকে দৃষ্টিটাকে সরিয়ে এখনই নির্বাচনের দিকে আপনি ঘোষণা করার মাধ্যমে মোহাম্মদ ইয়াসিন আরাফাত যখনই সরকার জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে, তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে বলে প্রধান উপদেষ্টার মন্তব্যের সাথে আপনার মন্তব্যের কোথায় যেন মিল খুঁজে পাচ্ছি। নাভিদ নওরোজ শাহ, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির, আমি আবার আপনাকে সময় দেব, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে 11 জন নাগরিকের পর্যবেক্ষণ দল। তারা হলেন আলোকচিত্রী শহীদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সামিরা লুৎফা, মোশাহিদা সুলতানা, রুশাদ ফরিদি, আইনজীবী সারা হোসেন, মঞ্জুর আল মতিন, সাংবাদিক তাসনিম খলিল এবং আরও কয়েকজন, সব মিলিয়ে 11 জন। নাগরিক পর্যবেক্ষণ দলটি গোপালগঞ্জের স্থানীয় বাসিন্দা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী, পুলিশ প্রশাসন, সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের বিবৃতি তৈরি করেছেন, এবং সেখানে বলছেন তারা, এতে 16 জুলাইয়ের আগের ঘটনা সম্পর্কে বলা হয়, আওয়ামী লীগ এবং এনসিপির সমর্থকদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়ানোর তৎপরতা ছিল। সমাবেশে অংশগ্রহণকারী কয়েকজন জানিয়েছেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের দিক থেকে যে কোনো মূল্যে এনসিপির সমাবেশ প্রতিহত করা, সমাবেশে এলে এনসিপির নেতাদের ফেরত যেতে দেওয়া হবে না ইত্যাদি প্রচারণামূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল। অন্যদিকে গোপালগঞ্জবাসীর প্রতি হুমকি ও উস্কানিমূলক বক্তব্যের নিদর্শন মেলে। একাধিক ইউটিউবারের টুঙ্গিপাড়া বিষয়ক হুমকি, এনসিপির একজন নেতার হাতুড়ি নিয়ে যাওয়া বিষয়ক মন্তব্য, আরেকজন নেতা কর্তৃক ভেকু ভাড়া জানতে চাও, এবং আরও অনেকের তৎপরতায় টুঙ্গিপাড়ার কবর ভাঙার হুমকি দেওয়া হয়েছিল বলে স্থানীয় অনেকে
ওই কমিটিকে বলেছেন। এর সঙ্গে মার্চ টু গোপালগঞ্জ নামকরণের বিষয়টিও গোপালগঞ্জের বেশ কিছু ব্যক্তি তাদের কাছে উল্লেখ করেছেন। বেশ কয়েকজন শিক্ষার্থী সহ স্থানীয় লোকজন নাগরিক পর্যবেক্ষণ দলের কাছে দাবি করেছেন সমাবেশ স্থল থেকে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান স্থানীয় মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল। এখন এই কমিটি সুপারিশ করেছে, তাদের সুপারিশের 4 নম্বরে তারা এসে বলছে প্রশাসনের সতর্কতায় বা সংকটের গভীরতা উপলব্ধিতে ঘাটতি ছিল, সে কারণে তাদের প্রস্তুতিও যথেষ্ট ছিল না। প্রস্তুতি যথাযথ থাকলে হয়তো গুলিবর্ষণ না করে হামলাকারীদের ছত্রভঙ্গ করা সম্ভব হতো বা আরও আগে থেকে সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রাখা যেত, যেন প্রাণঘাতী অস্ত্রে জনগণের জীবন না যায়। প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পাওয়া যায়নি। এই কমিটি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা খুঁজে পায়নি। সেখানে মানবাধিকার লঙ্ঘন এবং অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা ঘটেছে কিনা তা যাচাই করতে গ্রহণযোগ্য নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার করতে হবে। তদন্তের প্রতিবেদন দ্রুত সময়ে জনসমক্ষে প্রকাশ করতে হবে বলে তারা সুপারিশ করেছে। গোপালগঞ্জে যে প্রাণহানি ঘটল সেখানে এনসিপির মধ্যে এই প্রাণহানি নিয়ে কোনো অপরাধবোধ কাজ করে কিনা, নাকি যা করেছেন আপনারা ঠিকই করেছেন? না, অবশ্যই অপরাধবোধ কাজ করে। প্রতিটি প্রাণেরই মূল্য আছে, যারই প্রাণ হোক না কেন, এবং আমরা প্রতিটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করি, প্রতিবাদ করি এবং আমরা তার বিচার চাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের মানবাধিকার কর্মীরা বা সুশীল সমাজের একটা অংশ শুরু থেকেই এই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা এটাকে যতটুকু সমালোচনা করছেন, অথচ তার আগে যে ঘটে যাওয়া ঘটনাটা যে এনসিপির নেতৃবৃন্দ আমাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আমাদের সারা দেশেই পদযাত্রা চলছে, গোপালগঞ্জ তার বাংলাদেশের বাইরে কিছু না, এবং গোপালগঞ্জে আলাদা করেও যাওয়া হয়নি, আমাদের যে নর্মাল রুট প্ল্যান সেই অনুযায়ী গোপালগঞ্জে যেদিন তারিখ পড়েছে সেদিনই তারা গিয়েছেন। কিন্তু সেখানে যে এনসিপির নেতৃবৃন্দকে মানে ইট ওয়াজ অ্যান অ্যাটাক টু কিল, এতে কোনো সন্দেহই নেই। আমি ছিলাম না, দুর্ভাগ্যক্রমে আমি আমার সহযোদ্ধাদের সাথে থাকলে আরও ভালো বোধ করতাম, কিন্তু তারা যারা ছিলেন তাদের কাছ থেকে তো আমি শুনেছি, তো তারা কিন্তু মানে মৃত্যু ভয়ে ছিলেন। তারা অবশ্যই, আমরা সবাই আন্দোলন করেছি, আমরা বিপ্লব করেছি, আমাদের সেই সাহসটুকু আছে যে আমরা সেই মানে মৃত্যু ভয় থাকলেও আমরা একটা প্রতিবাদ করব বা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। কিন্তু তাদেরকে যেই পরিস্থিতিতে ফেলা হয়েছিল সেটা তো মানে এটা কোনো ভাষায় বর্ণনা করার মতো কোনো বিষয় না। এবং তারা যখন এসপি অফিসে আটকে ছিলেন তারা তখনও নিশ্চিত ছিলেন না যে তারা কি আজকে জীবিত বের হতে পারবেন কিনা। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে মানে এত বড় একটা ঘটনা ঘটলো, এরপর কিন্তু এনসিপি নেতৃবৃন্দের যে জীবন নাশের একটা মানে সুযোগ ছিল বা একটা সম্ভাবনা ছিল, সেটা নিয়ে কিন্তু আমরা তেমন করে কথা বলতে দেখি না সুশীল সমাজকে। আপনি যে 11 সদস্যের নাগরিক যে বিবৃতিটি আছে আমরা সেটিকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। আমরাও চাই যে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত হোক এবং তার মাধ্যমে সত্য উদ্ঘাটন হোক, কারণ আমরা বারবারই বলছি যে আমরা কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না। কিন্তু যে তারাই কিন্তু বলছেন যে অনুষ্ঠানের পূর্বেও কিন্তু মানে সম্ভাবনা ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ইনফরমেশন ছিল যে গোপালগঞ্জে এরকম একটা পরিস্থিতি হতে পারে। তা আমাদের প্রশ্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে, আমাদের প্রশ্ন সরকারের কাছে যে তারা এটি জানা সত্ত্বেও কেন পর্যাপ্ত ব্যবস্থা নেননি। এবং আমি তাও মেনে নিলাম যে কিছু উস্কানিমূলক বক্তব্য আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমাদের কিছু নেতাকর্মীদের কাছ থেকে দিয়েছে, আমাদের দলীয় পেজ থেকে কিন্তু এমন কিছুই দেওয়া হয়নি। আমাদের নিয়মিত কর্মসূচির অংশ যা ছিল তাই ছিল। যদি বক্তব্য দেওয়া হয়ে থাকে বক্তব্যের উত্তর তো বক্তব্যে দিতে হবে, বক্তব্যের উত্তর কখনো ভ্যান্ডালিজম হতে পারে না। তাও ধরে নিলাম যে তারা ভেবেছে গোপালগঞ্জবাসী যারা আওয়ামী সন্ত্রাসী এবং শেখ পরিবারের পালিত সন্ত্রাসী, আমি তাদেরকে বলবো, তারা ধরে নিলাম যে তারা ভেবেছে যে আমরা শেখ মুজিবের কবর ভাঙতে যাচ্ছে, ধরে নিলাম, যেটা কিন্তু কোথাও আমাদের দলের পক্ষ থেকে বলা হয়নি। তারা সকালে ভ্যান্ডালিজম করলো, আমাদের যে সমাবেশ স্থল ভাঙচুর করলো, আমাদের যাত্রা বহর যাওয়ার পথে তারা গাছ ফেলে আটকানোর চেষ্টা করলো, সবই করলো। তারপরেও কিন্তু আমাদের বহর সেখানে গিয়েছে, সেখানে গিয়ে ভাষণ দিয়েছে, সমাবেশ পালন করেছে। সমাবেশে তো কোথাও তারা বলেনি যে এখন আমরা টুঙ্গিপাড়া রওনা দিব শেখ মুজিবের কবর ভাঙতে, সেটা তো তারা বলেনি। সমাবেশস্থলে গোপালগঞ্জবাসীকে উদ্দেশ্য করে এমন কোনো কথা বলেনি, কিন্তু মুজিববাদ মুর্দাবাদ বলেছে, সেটা তো অবশ্যই বলতে হবে। আমরা এই ফ্যাসিবাদের প্রতীককেই কিন্তু ভাঙতে চাই, যে ফ্যাসিবাদের একটা মন্দির রচনা করা হয়েছিল গত মানে 16 বছর ধরে, ইভেন 71-এর পর থেকে আওয়ামী লীগ একটা মন্দির রচনা করেছিল, শেখ মুজিবকে একটা খোদার মতো বানিয়ে ফেলেছিল, আল্লাহ মাফ করুক। কিন্তু আমরা সেটিকেই ভাঙতে চাই, সেই চেতনাটাকেই তো ভাঙতে হবে। তাই মুজিববাদ মুর্দাবাদ স্লোগান যেটাকে আমরা অবশ্যই যৌক্তিক মনে করি, কিন্তু স্লোগানের বিপরীতে স্লোগান দিতে হবে। তারা যেহেতু আক্রমণাত্মক কিছু করেনি, তাহলে সমাবেশের পরে কেন তাদের উপর আক্রমণ করা হলো? এবং যারা করেছে আমরা মনে করি না এটা সাধারণ গোপালগঞ্জবাসী করেছে, এটা সম্পূর্ণভাবে শেখ পরিবারের পালিত সন্ত্রাসীরা করেছে। মুজিবুর রহমান মঞ্জু, আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন দিতে হয় 5 লাখ টাকা। এক বড় ব্যবসায়ীকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এমন কথা জানিয়েছেন বলে তিনি একটি অনুষ্ঠানে জানান। অন্তর্বর্তী সরকারের 1 বছর হয়ে গেল প্রায়, সংস্কার প্রক্রিয়া কেমন দেখছেন? ঘুষের রেট বেড়ে তো বড় ধরনের সংস্কার হয়েছে, এটা মোটামুটি প্রতিষ্ঠিত। আর কোথায় কোথায়
সংস্কার হলো আমি তো প্রফেসর ইউনূস স্যারকে বলেছি যে স্যার আমার কাছে ফার্স্ট হ্যান্ড আপনার দুর্নীতির ইনফরমেশন আছে, আপনি যদি জানতে চান আমি আপনাকে জানাবো। এই কথাটা আমি লাস্ট মিটিংয়ে ওনাকে স্পষ্ট করে বলেছি। কথা হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি যে নানা ধরনের চলাচল, নানা ধরনের জায়গায় যে আপনি দেখতে পাচ্ছেন না, বিভিন্নভাবে বিভিন্ন চাঁদার ঘটনা বা ট্রান্সফার, বাণিজ্য ইত্যাদিতে এসেছে, কিছু না কিছু জায়গাতে এসেছে। আমি মনে করি যে উপদেষ্টাদের একটা বড় অংশই কিন্তু সৎভাবে কাজ করছেন, নিষ্ঠার সাথে কাজ করছেন। তাদের হয়তো রাজনৈতিক অভিজ্ঞতার অভাব আছে, কিন্তু একটা অংশ কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের সাথে দুর্নীতির প্রসঙ্গটা আসছে। এবং এটা এখন বলা যায় যে এটা অনেকটা মানে এটা আমরা কি বলি না যে ওপেন সিক্রেট ঘটনাটা মির্জা ফখরুলের মতো জায়গা থেকে বলা। এবং উনি কিন্তু উপদেষ্টাদের অনেকের সাথে ওনার ব্যক্তিগত ভালো সম্পর্কও আছে, আপনি জানেন ওনার বন্ধুরাই আছেন কয়েকজন উপদেষ্টা। তো এই জায়গাটা কিন্তু গভর্নমেন্ট কোনো স্পষ্ট অবস্থান নিচ্ছে না। যে আপনি কথাটা বললেন না গোপালগঞ্জের কথাটা, প্রফেসর ইউনূস আমাদের মিটিংয়ে স্বীকার করেছেন যে গোপালগঞ্জে আমার গোয়েন্দারা ধারণা করতে পারেনি এত বড় ঘটনা ঘটবে। তার মানে কি, এটা তো ফেলিওর অফ দি ইন্টেলিজেন্স। তাহলে আমি ওনাকে জিজ্ঞেস করছি, এটা যদিও মিটিংয়ের বাইরে এসে আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি তো কোনো অ্যাকশন নিচ্ছেন না, আপনি যদি আজকে গোপালগঞ্জে তো মানে গোয়েন্দা ব্যর্থতার জন্য গোয়েন্দা বিভাগের 2-4টা লোককে যদি আপনি মানে অ্যাকশন নিতেন, আপনার উপদেষ্টাদের 1-2জনকে যদি আপনি ব্যবস্থা নিতেন, 2-4টা যেমন ওই দিন কী হয়েছে, আপনি ছেলেরা গিয়ে ঘেরাও করছে সচিবালয়, তখন আপনি শিক্ষা সচিবকে প্রত্যাহার করছেন। একটা ঘটনা ঘটে নাই, যমুনার সামনে হয় আপনাকে যেতে হয়েছে, নাহলে সচিবালয় ঘেরাও করতেছে, তার আগে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তাহলে এই সরকার কি এরকম যে সে কোনো ব্যবস্থা নেবে না? অথচ সবসময় আমরা দেখি অন্তর্বর্তীকালীন সরকার কি বলেছেন মুজিবুর রহমান মঞ্জু? উনি উত্তরে সেরকম কিছুই বলেন নাই। উনি বলেছেন যে আমরা এই বিষয়গুলো দেখব। উনি আসলে আমি ওনার উপরে উনি কঠোর হতে পারবেন না। কঠোর বলতে আমি কঠোরতা বলছি না, শক্ত হওয়া যেটা বলে, স্ট্রং হওয়া যেটাকে বলে, আমার কাছে মনে হচ্ছে উনি স্ট্রং নেচারের লোক না। এবং উনি যেহেতু নিজেই স্বীকার করেন যে দেখো এটা তো আমাদের কাজ না, রাষ্ট্র পরিচালনা আমরা শিখি নাই, তখন ওনাকে আমি কিভাবে দোষারোপ করতে পারি? তো নির্বাচন দিচ্ছেন না কেন সেই প্রশ্ন করে? নির্বাচন তো উনি দিচ্ছেন, ওনার কাছ থেকে তো আমি নির্বাচন, বরং উনি আমাদেরকে এভাবে বলেছেন তোমরা আমার কাছ থেকে দরকার লিখিত নাও। আমি বলছি উনি আগে যেটা বলেছেন যে এপ্রিলের পরে আমি আর থাকবো না, ইলেকশন দিব। জি, মুজিবুর রহমান মঞ্জু, আপনি উত্তরের শুরুতে একটা ইনফরমেশন দিয়েছেন যে আপনার কাছে ফার্স্ট হ্যান্ড দুর্নীতির ইনফরমেশন আছে, সেটা কেন প্রকাশ করছেন না? কার মায়া? না, ব্যাপার হচ্ছে যে আমি যখন করব, আমি তো পাবলিকলি ইনফরমেশনটা প্রকাশ না করে আমি ওনাকে বলেছি, আমি আপনাকে বলছি যে ওনাকে আমি বলেছি যে আমি আপনাকে সহযোগিতা করব। কারণ হচ্ছে কি, আমরা যদি পাবলিকলি একটা জিনিস প্রচার করি, সেটা একটা ইনফরমেশনের, সেটা একটা ইনভেস্টিগেশনের ব্যাপার থাকবে, তাই না? সেই জন্য উনি যদি জানতে চান আমি ওনাকে জানাবো, সেটা আমি ওনাকে বলেছি। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে দক্ষিণপন্থী রাজনৈতিক দলের উত্থান নিয়ে নিজের উদ্বেগের কথা বলেছেন। এই প্রক্রিয়া ইসলামী আন্দোলন, এর প্রতিক্রিয়ায় ইসলামী আন্দোলন এক বিবৃতিতে বলেছে, বিএনপির মহাসচিব দক্ষিণপন্থীদের উত্থান সম্পর্কিত এক প্রশ্নে যেভাবে উত্তর দিয়েছেন তাতে জনমনে এবং আন্তর্জাতিক অঙ্গনে ভুল বার্তা দিবে। বিএনপি ডানপন্থী জাতীয়তাবাদী রাজনৈতিক দল হিসেবে অনেকেই বিএনপিকে এরকম বলে থাকে। দীর্ঘদিন ধরে জামাত ইসলামী সহ বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক জোটে ছিলেন আপনারা, তখন কি আপনারা উদ্বিগ্ন ছিলেন না? এখন কেন উদ্বিগ্ন হচ্ছেন? এটা কেবলমাত্র বিএনপির মহাসচিব যে দক্ষিণপন্থার উত্থান নিয়ে উদ্বিগ্ন তাই নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সংগঠন ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, USCIRF, তারাও কিন্তু বাংলাদেশে উগ্রপন্থা বা দক্ষিণপন্থার উত্থান নিয়ে খুবই উদ্বেগ জানিয়েছে। দেখুন, আপনি যদি গত 11 মাসের একটা খতিয়ান চিন্তা করেন, অগস্ট থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত 11 মাস, অলমোস্ট 12 মাসই হয়ে যাচ্ছে, বিকজ 5ই অগস্ট ইজ নকিং এট দ্য ডোর। আপনি যদি দেখেন শুরু থেকে আমরা কি দেখলাম, আমরা দেখলাম নারীদের ফুটবল খেলা নিয়ে আলোচনা হলো, আমরা দেখলাম 100টা, এখন বোধহয় সেটা 150 ক্রস করেছে, মাজার ভাঙা হলো, তেমন কোনো ব্যবস্থা নিতে দেখলাম না। আমরা দেখলাম অভিনেত্রীরা হয়তো কোনো শোরুম উদ্বোধনে যাবেন, সেটার ব্যাপারে বাধা দেওয়া হলো এবং বন্ধ করা হলো। সেটা 3জন অভিনেত্রীকে সম্ভবত বন্ধ করা হয়েছে শোরুম উদ্বোধনে। আমরা দেখলাম মঞ্চ নাটক নিয়ে এক ধরনের ধোঁয়াশা তোলা হলো এবং কিছু মঞ্চ নাটক বন্ধও হয়ে গেল। আমরা দেখলাম যে নারীদের পোশাকের উপরে একটা মরাল পুলিশিং, যার লাস্ট এক্সাম্পল হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার। যেই বাংলাদেশ ব্যাংক ধরুন পিকে হালদারের টাকা কিংবা আমলা এবং অন্যান্য বড় বড় ব্যবসায়ীরা শেখ হাসিনার আমলে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, শেখ হাসিনার মন্ত্রী সংসদে
সংসদে দাঁড়িয়ে বলছে যে আমি পররাষ্ট্রমন্ত্রীর কথা আমি বলছি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন আমি অর্থমন্ত্রীকে জানিয়েছি যে কারা কারা যুক্ত, এরকম অন্তত 11টি পরিবারের কথা আমি জানি যারা কানাডায় বেগমপাড়ায় বাড়ি তৈরি করেছে। তো তাদের ব্যাপারেও কিভাবে টাকা পাচার হয়ে গেল এটা নিয়েও কিন্তু বাংলাদেশ ব্যাংকে আমরা কখনোই উদ্বিগ্ন হতে দেখিনি। কিন্তু তারা উদ্বিগ্ন হলেন কি নিয়ে? নারী এবং পুরুষ তারা কি পোশাক পরবেন। পুরুষ কথাটা সেখানে বলা হলেও পুরুষের জন্য জাস্ট জিন্স আর গ্যাবার্ডিন প্যান্ট বন্ধ করা হয়েছে, বাট নারীর জন্য নানান রকম কায়দা কানুন। আচ্ছা বলেন তো, গত 53 বছরে বাংলাদেশ ব্যাংকে যারা কাজ করেছেন সেই নারীরা, ওনারা তো প্রফেশনাল হিসেবে কাজ করছেন, ওনারা কি জানেন না অফিসে ড্রেস কোড কিরকম হতে পারে? ওনারা নিশ্চয়ই সেখানে বিয়ের সাজে কিংবা কোনো পার্টি মেকআপে যান নাই। সো এতদিন পরে কেন এই প্রশ্ন তুলতে হলো? এবং শুধু তাই না, যখন এটি ভীষণভাবে সমালোচিত হলো সেই সার্কুলারটি আবার উইথড্র করা হলো। এই যে বলছিলাম শুরুতেই যে একটা ফেসবুকীয় সরকার, ফেসবুকে যা পপ আপ করে সেটা নিয়ে সরকার মাতামাতি করে, আবার ফেসবুক যখন সমালোচনা করে তখন সরকার দ্রুত সেই ব্যাপারে ভিন্ন রকম একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। বাংলাদেশ ব্যাংকের এক্সাম্পলটি হচ্ছে লাস্ট এক্সাম্পল সেটার। এখন আপনি আমাকে বলেন, ডে 1 থেকে ভারতের একটা অভিযোগ ছিল যে বাংলাদেশে মাইনরিটি কমিউনিটিকে টর্চার করা হচ্ছে এবং বাংলাদেশে দক্ষিণপন্থার উত্থান হচ্ছে। আমরা তখন ভেহেমেন্টলি কথাটার অপোজ করেছি, বিকজ এটা আমাদের রাষ্ট্রের স্বার্থ, রাষ্ট্রের মর্যাদার সঙ্গে সরাসরি যুক্ত। কিন্তু যেহেতু আমি তখন আপনার সাথে আমি বলছিলাম যেহেতু আমাদের কোনো ইংরেজি গণমাধ্যম নাই, তো আমাদের কথাটা অত দূর পর্যন্ত পৌঁছায় না। কিন্তু সরকারের প্রয়োজন ছিল অতিরিক্ত সতর্কতার, কারণ পার্শ্ববর্তী একটি দেশ থেকে ক্রমাগত এই প্রোপাগ্যান্ডা চালানো হয়েছে। না হলে আপনি আমাকে বলেন আমেরিকার একটা থিঙ্ক ট্যাঙ্ক কেন তারাও মনে করছে যে বাংলাদেশে ভীষণ রকম দক্ষিণপন্থার উত্থান হচ্ছে, সরকার তো কোনো রকম কোনো সতর্কতা নেই নাই, সরকার সেটাকে সাপোর্ট দিয়ে গেছে। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, জাতীয় নির্বাচন সামনে রেখে নিজেদের মধ্যে ঐক্য আরো দৃঢ় গতিশীল করার ব্যাপারে একমত হয়েছে 4টি ইসলামী দলের নেতারা। দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টি। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে শুক্রবার দলটির পল্টনের কার্যালয় সভায় এই মতৈক্য হয়। বৈঠকে জামাত ইসলামের কোনো প্রতিনিধি ছিল বলে আমরা ঠিক জানি না। আপনারা ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা করছেন বলে আমরা জানি, তাহলে ইসলামী আন্দোলনের নেতৃত্বে যে জোটের কথা হচ্ছে সেখানে আপনারা অনুপস্থিত কেন? সেটা কি ইচ্ছা করেই? দেখেন, আমরা আশা করছি, দেশের জনগণ আশা করছে যে সামনে ইসলামী দলগুলোর একক প্রার্থী হবে ইনশাল্লাহ। সেই জায়গা থেকে দলগুলো পারস্পরিক বোঝাপড়া, সমঝোতা, আলাপ আলোচনা, যেমন 4টা দলকে নিয়ে বা 3টা দলকে নিয়ে ইসলামী আন্দোলন বসেছে, জামাত ইসলাম এরকম আলাদা আলাদা বা বিভিন্ন ইসলামী দলকে নিয়ে পারস্পরিক মত বিনিময় করেছে, আলাপ আলোচনা করেছে। আমি মনে করি যে আগামীর যে ইসলামী দলগুলোর একটা জোট বা লিবারেল আরও দল যা আছে সেগুলো সব মিলিয়ে একটা জোট হওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা প্রক্রিয়ার একটা নিয়মিত কার্যক্রমের একটা অংশ। এখানে এই 4 দল একসাথে হয়ে কথা কখনো বলেনি যে আমরা শুধু 4 দলে জোট করতে যাচ্ছি আলাদা আলাদাভাবে। আমি মনে করি যে তারা তাদের কর্মপন্থা ঠিক করার জন্য হয়তো তারা বসেছে। এনসিপিও কি আপনাদের সাথে যাবে বা তাদেরকেও নিতে চাচ্ছেন? আমরা তো মনে করি ডানপন্থী বা এদেশের বিশেষ করে জুলাই আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সবার সাথে যোগাযোগ হচ্ছে, কথাবার্তা হচ্ছে। ডানপন্থী দল না, এনসিপি ডানপন্থী, ডানপন্থী সহ জুলাই বিপ্লবের সাথে যারা যুক্ত, আমি সবার কথা বলছি, সবার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। কিন্তু এই পর্যন্ত ইসলামী দলগুলোর একটা প্ল্যাটফর্ম হওয়ার বিষয়ে আলোচনা মোটামুটি কাছাকাছি। জি, উত্তর পরিষ্কার। সময় খুব বেশি নেই, তো মুজিবুর রহমান মঞ্জু খুব ছোট করে যদি বলতেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণপত্র পৌঁছে দিতে তাজউদ্দিনের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ এবং পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ গিয়েছিলেন। এই সাক্ষাৎকে ঘিরে অনেক কথা, তাজউদ্দিন পরিবারকে দিয়ে নতুন আওয়ামী লীগ গড়তে চাই অন্তর্বর্তী সরকার, মানে তারই আলামত এই সাক্ষাৎ, এমন কথা যারা বলছেন তাদের কথা সত্যতার কোনো আলামত আপনি দেখতে পাচ্ছেন কিনা? না, দেখেন, একটা শঙ্কা তো আছে, যেটা আপনি দেখবেন যে তাজউদ্দিন আহমেদের কন্যা নিজেই বলেছেন যে 75-এর পরে আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছেন তাদের পরিবার। জোহরা তাজউদ্দিন, ওনার মেয়েকে দেখবেন এমপি হয়েছেন শেখ হাসিনার আন্ডারে, ওনার ছেলেকে দেখবেন শেখ হাসিনার আন্ডারে মিনিস্টার হয়েছেন, এমপি হয়েছেন। সুতরাং একটা শঙ্কা তো এখানে থাকে, তাই না? যে আওয়ামী লীগ, আমরা যে বলছি না ফ্যাসিবাদ নানা রূপে ফিরবে, তো সেই জায়গাটা থেকে এইরকম একটা মানে যেখানে ফ্যাসিবাদকে নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, যেখানে শেখ হাসিনা নিয়মিত নানা ধরনের উস্কানিমূলক কাজ করছে, আওয়ামী লীগের নেতারা নানা রকমের ফেসবুকে, ইউটিউবে নানা রকম বার্তা দিচ্ছে, সেই জায়গায় এই ধরনের আলোচনাগুলো একটা আশঙ্কা তৈরি করবেই। এখন কথা হচ্ছে গণতান্ত্রিকভাবে আমরা যে আশঙ্কাটা পরে বাকশাল পরবর্তী সময়ে দেখেছি, নানা সময়ে আওয়ামী উত্থানটা দেখেছি,
আমাদের কাছে সেই সংখ্যাটা তো বিরাজ করবেই। এখন দেখেন এই জায়গাটা যেখানে আমরা রাজনৈতিক দলগুলো একটা আমরা সমালোচনার জায়গা আপনাকে বলি, যেখানে গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার পাচ্ছেন না, গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় প্রধান উপদেষ্টাকে কথা বলতে চাচ্ছেন, ওনাকে সেখানে পাচ্ছেন না। সেখানে উনি তাজউদ্দিন আহমেদের সন্তানকে দিচ্ছেন কেন, উনি সেখানে উনি একজন প্রতিনিধি পাঠাতে পারতেন। তো এই সমালোচনাগুলো আছে। এনিওয়ে এটা আমি মনে করি। মোহাম্মদ ইয়াসিন, নাভিদ নওরোজ শাহ, আপনাদের দলের মানে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বলেছিলাম গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পুরানো ফ্যাসিস্ট ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনার সংবিধান সহ যে সরকার ব্যবস্থা ছিল, এসব নিয়ম পাল্টিয়ে নতুন রাষ্ট্র নতুন সরকার তৈরি করতে হবে। কিন্তু আফসোসের বিষয় আমরা নতুন সরকার পেলেও নতুন রাষ্ট্র এখনো পাইনি। জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, গণ অভ্যুত্থানের শহীদদের কাছে ওয়াদাবদ্ধ, নতুন দেশ গড়া না পর্যন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দুজন প্রতিনিধি সরকারে আছেন, এর আগে নাহিদ ইসলাম নিজেও সরকারে ছিলেন, অন্য কোনো দলের প্রতিনিধি কিন্তু সরকারে নাই। তো আপনারা এখনো নতুন রাষ্ট্র পাওয়া গেল না বলে আপনারা যদি অভিযোগ করেন, বাকিরা কি বলবে? বাকিদেরও একই কথা বলবে, আমি তো তাই মনে করি যে বাকিদের একই কথা বলা উচিত। এবং আমরা সবাই আজকে যে বিষেধাগার করছি এটা সরকারের বিরুদ্ধেই করছি, বা সরকারের প্রতি আমাদের যা দাবিগুলো আছে এগুলি তুলে ধরছি। আমরা তো সবাই জানি যে যেই রাষ্ট্রের আমাদের আকাঙ্ক্ষা ছিল, জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেই রাষ্ট্র তো আমরা পাইনি। এবং আমাদের বলছেন যে দুজন ছাত্র উপদেষ্টা আছেন সরকারে, হ্যাঁ তারা আছেন, কিন্তু তারা তো উপদেষ্টা মণ্ডলীর মধ্যে তো তারা মাইনরিটি, তারা মাত্র 2 জন। বাকি উপদেষ্টা মণ্ডলী সবাই যদি একটা ডিসিশন নেয়, সেখানে তাদের আসলে কতটুকু ভূমিকা থাকে সেটাও তো আমাদেরকে দেখতে হবে। সুতরাং আমাদের এই লড়াইটি চলবেই। জি, ডাক্তার রুমিন ফারহানা, একদম শেষ সময় 30 সেকেন্ডও মনে হয় সময় দিতে পারবো না, ছোট্ট একটা ঘটনা বলি। শুক্রবার সাতক্ষীরা শ্যামনগর পৌরসভা শাখা বিএনপির কাউন্সিলে জাল ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। হামলায় পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক সহ অন্তত 8 জন আহত হয়েছেন। বিএনপি নিজেদের মধ্যে কাউন্সিলে জাল ভোটের অভিযোগ উঠেছে। জাতীয় নির্বাচন কিংবা কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে আপনারা কি করবেন? আমাদের সামনে যে নির্বাচনটি অপেক্ষা করছে, সেই নির্বাচনে বিএনপিকে একটা বিশাল থ্রেট হিসেবে দেখা হচ্ছে। কেন দেখা হচ্ছে? বিকজ মনে করা হচ্ছে বিএনপি একাই এত বেশি আসনে জিতে যাবে যে পরবর্তীতে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতাতে একেবারে 3/4 মেজরিটি হয়তো পার্লামেন্টে পাবে, এবং যেখান থেকে অন্যান্য দল আশঙ্কা করছে যে হয়তো বা বিএনপি তার এই মেজরিটিকে ইউজ করে অনেক কিছু করে ফেলবে। সো বিএনপির সামনে যে নির্বাচন আছে তাতে আমার মনে হয় না জাল ভোটের কোনো প্রয়োজন বা প্রশ্ন আসে। এটা তখনই প্রয়োজন পড়ে যখন আদার সাইডে এমন কেউ থাকে যেখানে খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যাপার থাকে। নেক্সট নির্বাচনে বিএনপি সেরকম কিছু হবে বলে মনে করি না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকবেন।